নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান এবং অবশ্যই মাই সোলমেট অ্যাপ, খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। এইমাত্র যে অ্যাপটির আপনারা অ্যাডটা দেখলেন, সেই অ্যাডটা অবশ্যই ভিজিট করুন এবং সুখী দাম্পত্যের খোঁজে এখন থেকেই নেমে পড়ুন। এবার শুরুতেই সেটা হচ্ছে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান, আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে আমরা যা যা বিষয়ে আলোচনা করি, সেই প্রত্যেকটা আলোচনা আপনাদের কাছে ভীষণ পছন্দের। তার একটা ফিডব্যাক কিন্তু আমরা যেমন ফোনে পাই, ঠিক তেমনই পাই ইউটিউবেও। তাই এই ফিডব্যাকগুলো আমাদের সবসময় দরকার আপনাদের থেকে। এই মুহূর্তে অনুষ্ঠানটা যেমন টিভির পর্দায় দেখছেন, দেখুন, তার সাথে ইউটিউবে চলে যান, সেখানে গিয়ে এই মুহূর্তের সিটিভিএন একেডি প্লাস সার্চ করলে লাইভ স্ট্রিম চলছে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান। পরবর্তীতে ভিডিও ফরম্যাট থাকবে, সেটাও আপনারা দেখতে পারেন। এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান যখন পোস্ট হবে তখন তার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায়। এবার সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান যেহেতু আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান, আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের তো এক একটা টপিক থাকে, সেই টপিকগুলো আপনাদের কাছে ভীষণ জিজ্ঞাসামূলক একটা টপিক হয়। ঠিক যেমন দাদা কাকু যখন আজকে আসলেন দাদা, তখন আমার মাথায় শুরুতেই এসেছিল যে শনি বকরি হয়েছে। এটা আমি হালকা একটু শুনতে পেয়েছিলাম একটা জায়গায়। তো এই শনি বকরি হয়েছে, সেই শনি ঠিক কি করবে দেশ এবং দশের, সেটা আমার কাছে প্রথম প্রশ্ন এসেছিল। তো দাদার কাছ থেকে সেটা তো অবশ্যই শুনবো, তবে তার আগে একবার চলুন তার সঙ্গে পরিচয় করে নিই। পরিচয় করার যদিও আলাদা করে কিছু নেই, আপনারা সবাই তাকে খুব ভালো মতো চেনেন এবং তার কথা শুনতে ভীষণ ভালোবাসেন। যার অনুষ্ঠান জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডি কাশ্যপ রয়েছেন আমাদের সঙ্গে। দাদা অনেক স্বাগত, নমস্কার। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম। বৃষ্টির সঙ্গে আপনাদেরও শনি বক্রি হয়েছে, এটা বৃষ্টি শুনতে পেয়েছে। আসলে এখন শুনতে পাওয়ার মাধ্যমটা হচ্ছে দেখতে পাওয়া। তার কারণ হাতে মুঠোফোনে কোনো গ্রহের নড়াচড়া করার কোনো উপায় নেই। মোটামুটিভাবে এত মনীষীর চতুর্দিকে ছড়াছড়ি, সবাই যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ইউটিউব হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, সবার বিদগ্ধ মতামত দিয়ে ঝাঁপিয়ে ফেলে একদম, যাতে মানুষ খুব ভালো থাকে। সবার একটাই চিন্তা, সমাজসেবা। ওই যে বৃষ্টি বললো শুনতে পেয়েছে, অ্যাকচুয়ালি শুনতে পায়নি, দেখতে পেয়েছে, বুঝলেন তো? কারণ চোখ দিয়ে শুনতে হয় আধুনিককালে, আর কান দিয়ে দেখতে হয়। যুগটাই এরকম হয়ে গেছে। যাই হোক, বৃষ্টির চাহিদা থাকে যে কোন গ্রহ কোথায় গেল। রোজ আসলেই একবার করে আমি আমার সিটে বসার আগে বৃষ্টি বলে কোন গ্রহ কোন সিটে কিভাবে বসে আছে, এটা যদি আমরা একটু আলোচনা করি। তা আজকে মোটামুটি ওর জন্য একটা টপিক তৈরি। কারণ এমন একটা, অ্যাকচুয়ালি আজকের মঙ্গলবার দিনটা একটা সন্ধিক্ষণ বলা যায়। গতকাল শনিদেব বক্রি হয়েছেন আকাশপথে, আমাদের এই জোডিয়াক সিস্টেমে প্রত্যেক বছরেই হয়, স্বাভাবিক ফেনোমেনা। সুতরাং এটা কোনো অষ্টম আশ্চর্যের জিনিস না, স্বাভাবিক জিনিস। প্রত্যেক বছরই হন, এবছরও হয়েছেন, গতকাল হয়েছেন। 27শে জুলাই বক্রি হয়েছেন, আগামী 11ই ডিসেম্বর অবধি শনিদেব বক্রি থাকবেন। ওভারঅল দেখতে গেলে 137-38 দিন বক্রি থাকবেন। মোটামুটি 135 থেকে 138-39 দিনের মধ্যে শনি প্রত্যেক বছর বক্রি থাকবেন। এটা যারা জ্যোতিষ ভালোবাসেন তারা ব্যাক ক্যালকুলেশন করে দেখে নিন। মোটামুটি 135 to 139 ডেজের মতো শনিদেব প্রত্যেক বছর বক্রি থাকেন। তা শনিদেব যখন বক্রি থাকেন, ওই বৃষ্টি আরেকটা কথা বললো যে আমার আপনার ব্যক্তিগত জীবনে বা দেশ দশের ক্ষেত্রে কি হতে পারে। প্রথম কথা হচ্ছে বক্রি, নতুন করে আর বোঝাচ্ছি না বিষয়টা, যদিও আমার এক দাদাভাই বক্রি শব্দটার একটা দারুণ মানে করেছেন, আমি হাততালি দিয়েছি। সেটা আমি আর বৃষ্টি শুনেছি, আপনাদের সঙ্গে আর শেয়ার করছি না, তার কারণ ওটায় আবার একটুখানি কিন্তু লাগতে পারে শব্দটাকে যদি আপনাদের সঙ্গে শেয়ার করি। সেই জন্য বলা যায় না, রেড়ে করে উঠবেন, থাক। এটা আমরা শুনেছি, দারুণ আনন্দ পেয়েছি, ওটা আর বললাম না। বৃষ্টি প্রথমে বললো আমি কিন্তু বলবো না, এটা বললে তুমি বলবে, আমি বলবো না। আগে নিজে ঝেড়ে নিয়েছে নিজের কাঁধ থেকে। যাই হোক, বলছি না, এটা আমাদের মধ্যেই থাক। খুব আনন্দ পেয়েছি বক্রি কথাটা শুনে। তা বক্রি তো বিষয়টা আপনারা জানেন। তা 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর এই বছর 2026 সালে শনিদেব বক্রি হচ্ছে। বক্রি হলে কি হয়? সাধারণভাবে আমি যখনই আপনাদের ব্যক্তিগত জীবনচর্চায় জন্মছকগত ক্ষেত্রে বক্রি গ্রহের প্রভাব বলতে যাই, তখন একটাই কথা বলি যে শাস্ত্র বলছে, মূলত উত্তর কালামৃত গ্রন্থ বলছে যে
যখনই কোনো গ্রহ বক্রি হয় তার চেষ্টা বল কয়েক গুণ বেড়ে যায়। আর সাধারণভাবে আমাদের ধর্ম বলুন আর বিজ্ঞান বলুন, যে কোনো শাস্ত্র একটাই কথা বলে, চেষ্টা করো, ফলের আশা করিও না। কৃষ্ণ বলে গিয়েছিলেন, কিন্তু কৃষ্ণ জানতেন যথাযথ চেষ্টা করলে ফল লাভ অবশ্যম্ভাবী। এর জন্য আমার কৃপা মানে কৃষ্ণের কৃপা দরকার নেই। যদিও আধুনিক যুগের কৃষ্ণরূপে যারা জ্যোতিষশাস্ত্রীগিরি করেন তারা বলে তাদের কৃপা না হলে নাকি আপনাদের জীবনে কিছু হবে না। এটা ভেবে আপনারা নেবেন। অ্যাকচুয়ালি বক্রী গ্রহের চেষ্টা বল কয়েক গুণ বৃদ্ধি পায়, যার ফলে বক্রী গ্রহ অ্যাকচুয়ালি নর্মাল চলা গ্রহের থেকে অনেক কিন্তু বলবান হয়। এটা বারবার আমি আমার অনুষ্ঠানে বলেছি, বিভিন্ন কারণে বলেছি, আপনারা জানেন। আমার কথা না, শাস্ত্রের কথা, উত্তর কালামৃত গ্রন্থের কথা। অবশ্য গ্রন্থপন্থ দিয়ে এখন তো সব এআই দিয়ে জ্যোতিষী হয়, সুতরাং গ্রন্থপন্থ পড়ে আর কি হবে। যাই হোক, কি করে বক্রী শনি? মূলত শনিকে আমরা কি বলি? ন্যায়াধীশ, মানে বিচারক। আমাদের এই টোটাল যে জোডিয়াক সিস্টেম তার বিচারপতি হচ্ছেন স্যাটার্ন, শনিদেব। সাধারণভাবে বৃষ্টি একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছো, তুমি তো খবরাখবর রাখতে ভালোবাসো, খবর পড়তে ভালোবাসো, সুতরাং নিশ্চয়ই খেয়াল করেছো প্রায়শই এরকম অনেক সময় ঘটে, দেখবে যে কোনো একটা ইস্যুতে বিভিন্ন কোর্টে, সেটা যে কোনো কোর্টই হোক, বাদী বিবাদী দুই পক্ষের উকিলবাবুরা সওয়াল জবাব করছেন। বেশ কিছুদিন ধরে ওই শুনানি পর্বটা চলল। শুনানি পর্ব যেদিন শেষ হলো, মানে সব পক্ষের বাদী বিবাদী সব পক্ষের উকিলবাবুরা তাদের নিজেদের যা বক্তব্য বিচারকের সামনে, সেটা একজন হোক আর একাধিক হোক, বিচারকের সামনে, বিচারক মণ্ডলীর সামনে বা বিচারকের সামনে যখন রেখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে কিন্তু অনেক কেস এরকম আছে বিচারপতিরা সঙ্গে সঙ্গে কিন্তু রায় দান করেন না, তাই না? অনেক সময় তারা কি বলেন, রায়টা রিজার্ভ রাখা হলো, কিছুদিন বাদে এই মামলার রায় বলা হবে। আর আমরা পশ্চিমবঙ্গবাসী মোটামুটিভাবে এই কিছুদিন বাদে রায় বলা হবে, এটা গত 4-5 বছরে বেশ ভালো শিখে ফেলেছি, শুনে ফেলেছি। যদি কোর্ট কাচারিতে মন আমাদের নাও থাকতো, মোটামুটি সবাই বুঝে গেছি, যারা একটু বুঝতে চাই আর কি, তাই না? এই যে বিচার ব্যবস্থা অনুযায়ী শুনানি পর্ব শেষ হওয়ার পরেও সঙ্গে সঙ্গে বিচারটা করে দিচ্ছেন না যে তুমি দোষী, তুমি নির্দোষ, সেটাকে রিজার্ভ রাখছেন। রিজার্ভ রেখে 1 সপ্তাহ হোক, 2 সপ্তাহ হোক, 1 মাস হোক, 2 মাস হোক বাদে বিচারপতি রায় ঘোষণা করছেন। সেটা সেই কোর্টের ওয়েবসাইটে বেরিয়ে যাচ্ছে। তখন আপনি, আমি বা সেই বাদী বিবাদী পক্ষ সেই রায়টা জানতে পারছে যে কার পক্ষে এলো, কার বিপক্ষে গেল। ঠিক এই যে বিচারপতি রায়টা শুনানি পর্ব শেষেই দেননি, ওটা রিজার্ভ করেছিলেন, রিজার্ভ করে পরবর্তী ক্ষেত্রে যে বিচারটা তো আলটিমেট দিলেন, ওই যে বিচারটা দিলেন ওটা হচ্ছে বক্রী শনি। বিষয়টা কীরকম? আপনি আমি যে কর্মটা করছিলাম, যতদিন শনি সোজা সাপটা অবস্থায় চলছিল, সেই কর্মের যা ফলাফল সেটা শনিদেবের বিচারালয়ে শুনানি মতো করে বাদী বিবাদী পক্ষের হিসাবে সেটা কিন্তু লিপিবদ্ধ হচ্ছিল, নোট করা হচ্ছিল। এবার শনিদেব বক্রী হলেন, বক্রী হয়ে বললেন ঠিক আছে ফলাফল দিচ্ছি, রিজার্ভ রাখলাম। এই যে 138 দিন শনিদেব বক্রী থাকবেন, এর মধ্যে আপনার এর আগের পর্বে যে কর্মটা আপনি করেছেন তার রায় ঘোষণা হবে। এর থেকে সহজে বোঝানোর আমার আর কোনো পন্থা জানা নেই। সুতরাং শনিদেব যখন বক্রী হন তখন ফুল বেলপাতা চন্দন মাখলে আর মা কালীর পায়ে গিয়ে পড়লে কিচ্ছু হবে না। তার কারণ কর্ম আগে করেছেন, ওই কর্মটা হচ্ছে বিচারকের সামনে শুনানি পর্ব, ওটা হয়ে গেছে কমপ্লিট। শনিদেব বক্রী, স্টেশনারি হয়েছেন, বক্রী হয়েছেন, জজ রিজার্ভ রেখেছে রায়দান। এবার এই যে 138 দিনের মধ্যে কিন্তু ফলাফলটা ঘোষণা হবে। কখন হবে, কি হবে, নির্ভর করছে আপনার জন্মছকে শনিদেবের জন্মকালীন অবস্থান, আপনার বর্তমানে চলা দশা অন্তর্দশা,
বর্তমানে আপনার লগ্ন রাশি সাপেক্ষে শনিদেবের অবস্থান, এইগুলো অনুযায়ী আপনার কর্মের ফলাফলটা এই 138 দিনে আপনি পাবেন। বোঝা গেছে? সুতরাং এখন মা দক্ষিণাকালীর পায়ে পড়লে আপনাদের কোনো লাভ হবে কি? যে কোনো রাশি লগ্নের মানুষ হবে কি? হবে না। বরং শনিদেব যখন বক্রী হয়েছেন, যখন রিজার্ভ রেখেছেন রায়টা, একটা আপনার আমার সম্বন্ধে রায় দান করবেন, সেটা পজিটিভও করতে পারেন, নেগেটিভও করতে পারেন, নির্ভর করছে আপনি আমি কিরকম কর্ম করেছি, কর্মটা কি অনুযায়ী করেছি, আপনার আমার জন্মছকে শনিদেবের অবস্থান, সেখানে কি শনিদেব ডাইরেক্ট মোশনে ছিলেন না বক্রী অবস্থায় ছিলেন? যাদের বক্রী অবস্থায় শনিদেব ছিলেন মূলত তৃতীয়, ষষ্ঠ, সপ্তম এবং একাদশতম স্থানে, তাদের যদি কর্ম ভালো হয় তাহলে এই শুনানি পর্বে শনিদেব কিন্তু রেজাল্ট ভালো দেবেন। আর যদি মন্দ করেন তাহলে কিন্তু চরম মন্দ রেজাল্ট আগামী 138 দিনে 11ই ডিসেম্বর অবধি যে সময়, সেখানে কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন। এবার যাদের এই স্থানগুলোয় শনি ছিল না, যে উপচয় স্থানে শনিদেব নেই, তার মানে শনিদেবের পজিশন আপনার লগ্ন চার্ট অনুযায়ী খুব ভালো না। এবার শনিদেব হয়তো উপচয় স্থানে নেই, কিন্তু মিত্র ঘরে কিংবা তার তুঙ্গক্ষেত্রে বা মূল ত্রিকোণস্থ অবস্থায় আছে, তাহলেও কিছুটা বেঁচে গেলেন। আর যদি নেগেটিভলি থাকে তাহলে তো মহা মুশকিল, কর্মক্ষেত্রেই করেছেন যেটা আপনি খেয়াল করেননি, তাহলে এই 138 দিনে তার ফল আপনার জন্য আসবে, মানে রায়দান হবে। এবার সেটাকে রিকভারি কখন করবেন? 11ই ডিসেম্বরের মধ্যে ফল বেরোনোর পরবর্তী আবার শনিদেব যখন বক্রী হবেন, মীন রাশিতে আর বক্রী হবেন না, এরপরে মেষ রাশিতে হবেন। সুতরাং তারপরে মেষ রাশিতে গিয়ে বক্রী হওয়ার আগে অবধি শনিদেবের সঙ্গে এই আপনার কর্মের আবার আদান প্রদান হবে। সুতরাং তখন আপনার এই নেগেটিভ কর্মটাকে ঠিক করতে হবে, সোজা সাপটা কথা। আর মূলত শনিদেব যেহেতু বক্রী হয়েছেন, যেহেতু চেষ্টা বল বেড়েছে, এবং শনিদেব যখন বক্রী হন, দেখুন 20 ডিগ্রি 31 মিনিট নাগাদ শনিদেব বক্রী হয়েছেন, পেছনে যাবেন রেবতী নক্ষত্র ছাড়িয়ে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পাদ অবধি, আবার ওখানে স্টেশনারি হবেন, হয়ে আবার ফরওয়ার্ড মোশন শুরু হবে, উত্তর ভাদ্রপদ ক্রস করে আবার রেবতী হয়ে আগামী 3রা জুন 2027 শনিদেব মেষ রাশির ঘরে ঢুকবেন। এটা হচ্ছে শনিদেবের চলাচল। টোটাল এই বক্রী অবস্থায় শনিদেব যাতায়াত করবেন 6.5 ডিগ্রি মতো, রেবতী নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র। সিম্পল ওয়েতে একটা জিনিস হিসাব করে নিন, আপনার নবতারা অনুযায়ী দেখুন রেবতী এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রটা আপনার জন্য মোটের ওপর ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এই বক্রী শনি অবস্থায় আপনার পজিটিভ কর্ম, পজিটিভ মনন নিয়ে যদি প্রচুর চেষ্টা করেন, সেখানে কিন্তু ফ্রুটফুল রেজাল্ট আসবে, বা ফ্রুটফুল রেজাল্ট আসার রাস্তা তৈরি হয়ে যাবে। আর যদি কোনো একটা নক্ষত্র আপনার জন্ম নক্ষত্র, মানে চন্দ্রের যেটা নক্ষত্র সেটা আপনার আমার জন্ম নক্ষত্র, সেই সাপেক্ষে যে নক্ষত্রটা খারাপ, সেই নক্ষত্রের টাইম পিরিয়ডে যে শনিদেব যতক্ষণ বক্রী অবস্থায় অবস্থান করবেন, সেখানে কোনো রিস্কি কাজকর্ম করবেন না, চাকরির পরিবর্তন করবেন না, সাধারণভাবে চেষ্টা করবেন বিদেশ ভ্রমণ যদি এড়ানো যায় এড়াবেন, নতুন ব্যবসায়িক ইনভেস্টমেন্ট করবেন না, যা চলছে চলতে থাকুক সেই সব ইনভেস্টমেন্ট, নতুন করে কিছু করবেন না, এইগুলোকে করতে থাকবেন। ওই মেষ রাশির এই হবে, বৃষ রাশির এই হবে, আমি বারবার একটা সহজ বাংলা ভাষায় কথা বলি, ব্যাঙের মাথা হবে। প্রত্যেকবারই ব্যাঙের মাথা হয়, আপনারা সেইগুলো শোনেন, বৃষ্টি যেরকম দেখেছে অ্যাকচুয়ালি বললো শুনেছি। কোনো কিচ্ছু ভয় পাওয়ার নেই। আপনার ওপর যদি আপনার কনফিডেন্স থাকে, আপনার মধ্যে যদি গুটা না থাকে, গু মানে পটি না, অন্ধকার, কারণ আগামীকাল গুরু পূর্ণিমা, অন্যতম একটা শ্রেষ্ঠ দিন। গুরু কে? গুরু আপনি আপনার গুরু, আমি আমার গুরু, কারণ আপনার আমার সকলের মধ্যে পরম গুরু দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন। সুতরাং ওই গু অর্থে অন্ধকার থেকে যদি রু আলোকবর্তী দিশায় আমরা যেতে পারি, অন্ধকারটাকে মোচন করে, সেই কর্মপদ্ধতিতে যদি আপনি আমি থাকি, তাহলে শনিদেব সোজা চলুন আর বাঁকা, সঙ্গে সঙ্গে রায়দান করুন আর সমাজ বাদেই রায়দান করুন, আপনার আমার জন্য রায়টা চাঙ্গা হবে। আর যদি আপনি আমি রুটাকে ছেড়ে দিয়ে কেবলমাত্র গুটাকে ধরে নিয়ে চলি, মানে অন্ধকারটাকে ধরে নিয়ে চলি, তাহলে আপনার আমার অবস্থা
আমাদের বিগত পশ্চিমবঙ্গ সরকারের মতো হবে। এবার কি কর্ম করব আপনার আমার হাতে। আমরা গুটাকে সরিয়ে রুয়ের পথে যাব, সেটাই গুরু পূর্ণিমা বা গুরুর অরিজিনাল কর্ম। তাতে আপনি আমি মানুষ রূপে কাউকে পাই, কোনো টপিক হিসেবে পাই, কোনো আলাপ আলোচনা পাই, সবই যেটা আপনাকে আমাকে মানসিক আত্মিক অন্ধকারকে মোচন করে, সেটাই আপনার আমার কাছে গুরু। সেই জন্য জ্যোতিষশাস্ত্র শাস্ত্ররূপে আমার কাছে অন্যতম সেরা গুরু। কারণ ঈশ্বর প্রেরিত জ্যোতি যেখানে আছে সেখানে গুয়ের কোনো জায়গা নেই। সুতরাং ঈশ্বর প্রেরিত জ্যোতিটাকে যদি সঠিকভাবে আমি নিতে পারি, তাতে বক্রী শনি হয়েছে, আকাশ ভেঙে পড়বে না। বক্রী শনি যেহেতু হয়েছে, চেষ্টা বল বাড়বে, প্রচুর এফেক্টিভিটি বাড়বে, যার ফলে জলপথে ঝুট ঝামেলা অশান্তি বিশ্বব্রহ্মাণ্ডে বাড়বে। সেইখানে আরও কিছু ওই হরমুজ প্রণালীর মতো ব্যাপার তৈরি হবে, অথবা মিসাইল আক্রমণ থেকে বিভিন্ন রকেট লঞ্চিং হবে বা ড্রোন আক্রমণ হবে। এবং যেটা হতে পারে এর সঙ্গে অ্যাডিশনাল আসবো পরপর। আগের দিনই বৃষ্টিকে বলছিলাম অনেক গ্রহ এনে তোমার পাশে ফেলবো, তা এই সবেমাত্র শুরু হচ্ছে। এই পরিস্থিতিটা যেটা তৈরি হলো 138 দিনের বক্রী শনি, এর সঙ্গে ক্রমাগত এরপরে মঙ্গল ঢুকবে মিথুন রাশিতে, রাহুর দৃষ্টিতে আসবে, আস্তে আস্তে ভূমিকম্পের মতো ওয়েদার কিন্তু বৃদ্ধি পাবে। সেই জায়গাটা ভয়ঙ্কর হচ্ছে এবং জলপথে নানাবিধ বিঘ্ন, হ্যাজার্ড এবং প্রাকৃতিক ঝঞ্ঝা সেটা কিন্তু গ্লোবালি বাড়বে। আমার দেশেও টু সাম এক্সটেন্ট বাড়বে, সেটা নর্থ এবং নর্থ ইস্ট পোর্শনে ম্যাক্সিমাম হতে পারে। সুতরাং এই বিষয়ে আপনাকে আমাকে ভারতবাসী হিসেবে সবাইকে সাবধান থাকতে হবে। সুতরাং যখন হরপাবান আসে, সেখানে মেষ রাশিকে ভাসাবো, ভাইপো রাশিকে ভাসাবো না, মিথুন রাশিকে ভাসাবো, কর্কট রাশিকে ভাসাবো না, এরকম করে কি হরপাবান মানুষ ভাসায়? আমার তো মনে হয় ভাষায় না। বেশি ভালো আপনারা জানেন, আর আপনাদের যারা সব ফ্রুং করে ঠিক করে দিচ্ছে, সব থেকে ভালো বোধ হয় তারা বলতে পারবেন। যদি আপনারা গু সরিয়ে রুয়ের সাথে থাকতে চান, তাহলে আগামীকালে গুরু পূর্ণিমা, গুরু আপনার আছে কে নেই জানার দরকার নেই। আলটিমেট অলমাইটির আলোটাকে কামনা করুন, সেটাকে সঠিকভাবে পালন করুন, তাহলেই দেখবেন যথাযথ গুরু আপনার সামনে সর্বদা ছিল, আছেন এবং থাকবেন। এটাকে মেনে নিয়ে চলুন, তাহলে বক্রী শনি হলে কি মাথা খারাপ হবে? খারাপই হবে না। তার কারণ আপনি ভালো কর্ম করেছেন, রায়দান স্থগিত থাকলেও রায় আপনার পক্ষে আসবে, আপনি কনফিডেন্ট থাকবেন। কেউ ফোনে আছে না তো এরপরে আমার রায়দানটা উল্টো করবেন উনি, নিয়ে ফেলি বৃষ্টি আমরা। একদমই তাই। একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? দিদি আপনাকে প্রণাম, আর কৌশিক দাকেও আমার প্রণাম। প্রণাম। কে বলছেন? আমি উত্তর দিনাজপুর থেকে বলছি। আমি আমার দাদার কাছে একটু আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। বলুন, মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। শুভাঙ্গী কর্মকার। শুভাঙ্গী, বেশ। ডেট অফ বার্থ 28 মে 2003। 28 মে 2006। 3। ও 3, বেশ। সকাল 6টা 20। সকাল 6টা 20, কোচবিহার। সকাল 6টা 20, কোচবিহার। কোচবিহার কি বার ছিল? বুধবার ছিল দাদা। মিথুন লগ্ন মেষ রাশি দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এইটুকু জানি আমি। মিথুন লগ্ন মেষ রাশি, বেশ। বলুন, দুর্দান্ত রাশি লগ্ন, ডেট অফ বার্থ তো ফাটাফাটি আপনার মেয়ের, এক্সিলেন্ট। আপনার মেয়ের ক্রিয়েটিভ পার্ট অথবা খেলাধুলায় কিছু করা উচিত ছিল, কি করেছে? অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ জোনে কিছু করতে পারে, কি করার চেষ্টা করছে, কি পড়াশোনা করছে? ও জিওগ্রাফি নিয়ে এমএ এবার কমপ্লিট হলো। ভেরি গুড। তো ও হচ্ছে রিসার্চ পিএইচডি করতে চাচ্ছে, আর একটা কলেজে পার্ট টাইম প্রফেসর হিসেবে ঢুকেছে। ভেরি গুড, ভেরি গুড। ভালো করে নেট সেট দিতে বলুন, একদম হবে, কোনো অসুবিধা কিছু নেই। প্রফেসরই হবেও, কোনো অসুবিধা নেই। টিচিং পিচিং আদর্শ। বৃহস্পতি সেকেন্ড হাউসে তুঙ্গি, মঙ্গল অষ্টমে তুঙ্গি, বাট গুরুমঙ্গলের দৃষ্টি বিনিময়, লগ্নস্থ শনি, 200% পিএইচডি হবে। চিন্তিত হওয়ার মতো কিচ্ছু নেই। আপনার মেয়ে অবশ্যম্ভাবী ভালো প্রফেসর হবে এবং ভবিষ্যতে এমন বিষয় নিয়ে ওকে পিএইচডি করতে বলুন যেন
সরকার ওকে ওর মেধার জন্য বিশেষ কোনো অর্গানাইজেশনেও চাকরি দেওয়ার জন্য প্রস্তুত থাকে, বা তার হয় না অনেক কমিটি টমিটি হয়, যেন নন্দন নীলেকানির হাত ধরে এই আমাদের পেপার লিক না হয় যেন তার কমিটি হচ্ছে, সেরকম আর কি। সুতরাং সেরকম পড়াশোনা করতে বলুন, দুর্দান্ত চাট, অসুবিধার কিচ্ছু নেই। এই 7.5 ওর জীবনে ওকে যাবতীয় প্রতিষ্ঠা দেবে। তার খালি পড়াশোনা, টিভি কিংবা ল্যাপটপ বা মোবাইলটা ঘাঁটতে একটু যতটা পারে একটু দূর থেকে বলবেন, কারণ একটু ডান চোখের প্রবলেম এবং মাথায় একটু ড্যান্ড্রফ হওয়ার সমস্যা আপনার মেয়ের থাকবে, এবং একটুখানি গায়ে রোদ লাগাতে বলবেন, না তো একটু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ওকে কিন্তু জ্বালাতে পারে। ঠিক আছে ম্যাম, আর কিছু? স্যার একটা কথা জিজ্ঞেস করি, ও কি মাঙ্গলিক? আচ্ছা, হলে কি হবে না হলে কি হবে, কথাটা মাঙ্গলিক ভুল। মাঙ্গলিক কথাটা তো যাহা মঙ্গলজনক। আমরা জানি না। না জানেন না কেন? আপনি তো শিক্ষিত। যে আপনাকে মাঙ্গলিক কথাটা বলছে সে আপনার থেকে কম শিক্ষিত, অ্যাকচুয়ালি সে অশিক্ষিত। ম্যাম আপনি শিক্ষিত ম্যাম, আপনি মাস্টার ডিগ্রি মেয়ের মা, সুতরাং আপনি অত পড়াশোনা না করলেও মেয়ের সাথে থাকতে থাকতে কলেজের চড়াই পাখিরাও বলে প্রফেসর হয়, আমার এক দাদু বলতেন। তা সে মাস্টার ডিগ্রি করা মেয়ের মা আপনি, সেইটুকুনি শিক্ষা দীক্ষা আপনার আছে, তবে না মেয়ে এত দূর এসছে আপনার সহায়তায়। মাঙ্গলিক কথাটাই ভুল। মাঙ্গলিক মানে যাহা মঙ্গলজনক তাহাকে বলা হয় মাঙ্গলিক। মেয়ের যখন বিয়ে দেবেন তখন লিখবেন কার্ডে, মাঙ্গলিক অনুষ্ঠানে আমাদের বাসভবনে নবদম্পতিকে আশীর্বাদ করিয়া আপনারা বাধিত করবেন, লিখবেন না? তাহলে মাঙ্গলিক কথাটা লিখবেন কেন তখন? তা সেটা তো পচা, তো সেই শব্দটা ব্যবহার করবেন কেন? সুতরাং বুঝতে পারছেন, অশিক্ষিতদের থেকে দূরে থাকুন ম্যাম। মাঙ্গলিক বলে জ্যোতিষশাস্ত্রে কোনো শব্দ নেই, কথাটা মাংলি, ওখানে ক নেই। অন্য নর্থ ইন্ডিয়ান, ওয়েস্টার্ন ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজাররা বলে মাংলি, নট মাংলিক। মাংলিক বললে শুভ হয়ে গেল, কটা বাদ দিলে মাংলি বললে মঙ্গল দোষ বা ভৌম দোষ, যেটা আগে আমরা বাঙালি অ্যাস্ট্রোলজাররা বলতাম। হঠাৎ করে প্রথম শ্রেণীর দৈনিকে ওই অমিতাভ বচ্চনের ছেলে আর বৌমার বিয়ে হতে গিয়ে সবাই জেনে গেলাম মাঙ্গলিক। কারণ ওরা তো রাস্তা দেখায়, ওরা ভাবে ওরা যা বলে পশ্চিমবঙ্গে সব ঠিক। এবার আপনি আমিও যদি সেটা মেনে চলি তাহলে তো মহা সমস্যা। কথাটা মঙ্গল দোষযুক্ত, ওটা আছে, ওটাকে নিয়ে অত চিন্তার কিছু নেই, যখন বিয়ে দেবেন তখন ভাবা যাবে। ঠিক আছে? দুর্দান্ত পড়াশোনা করে চাকরি বাকরি পাক, সবে 20 বছর বয়স, বিয়ের এখনো আপনার মেয়ের দেরি আছে। সুন্দর প্রফেসরই পাক, প্রচুর রোজগার করুক, মাকে বিদেশ টিদেশ ঘুরিয়ে আনুক, আনন্দ করুক, তারপরে বিয়ে দেবেন। ঠিক আছে? ওখানেও চাপ নেই, সরকারি চাকরিজীবী ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হবে। বেশ, আমি চটজলদি একটু ডেটগুলো বলে দিই, আমরা কথা তো হয়েই গেল শেষ। আর এইবার যেটা বলার সেটা হচ্ছে তারিখগুলো। আপনারা তো দেখেইছেন নিচে স্ক্রলে যে কোন কোন ডেটগুলোতে দাদার চেম্বারগুলো রয়েছে। তবে 5ই আগস্ট দুর্গাপুর, 6ই আগস্ট আসানসোল, এই দুটো ডেটের কিন্তু বুকিং শুরু হয়ে গেছে। চটজলদি বুকিংটা করে ফেলুন। এবং 19 তারিখ শিলিগুড়ি, সেখানেও আপনারা দেখা করুন, এবং বুকিং তার 10 দিন আগে থেকে চালু হয়ে যাবে। আজকের জন্য আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার।